সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, অন্নপুরী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। এটা এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। পূর্বের ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো প্রশ্ন নম্বর 3। প্রশ্নটা আমি নিয়েছি চট্টগ্রাম বোর্ড 2018 এর 4 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি অঙ্কটা সমাধান করব। প্রশ্নটা আমি একটু পড়ি। জনাব মুশফিক 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য এবং 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেন সম্পন্ন হয়। তার ব্যবসায়ে 9টা লেনদেন আছে। এই 9টা লেনদেন থেকে আমার করণীয় কয়ে বলেছে জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। অর্থাৎ জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধন বের করতে হবে। করণীয় ক্ষয়ে 12 তারিখ, 15 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। অর্থাৎ এই 4 তারিখে যে 4টা লেনদেন আছে সেটা জাবেদা দাখিলা দিতে হবে। ব্র্যাকেটে লিখে আছে, ব্যাখ্যার প্রয়োজন নেই, আমরা ব্যাখ্যা লিখব না। করণীয় গ 5 তারিখ, 8 তারিখ, 23 তারিখ, 27 তারিখের লেনদেনগুলোর সাহায্যে টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। অর্থাৎ এই 4 তারিখে 4টা লেনদেন নিয়ে আমরা টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। এই ছিল আমার প্রশ্ন। এবার আমরা মূল অঙ্কে আসি। করণীয় কয়ে আমরা জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন নির্ণয়ে আমাদের নগদে আছে 50,000 টাকা, ঋণ এনেছে সে 30,000 টাকা। 50 আর 30 হলো 80,000 টাকা। আমরা জানি ঋণ গ্রহণ করলে জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন ঋণ হিসাব ক্রেডিট। তাইলে এই 30,000 টাকা তার ঋণের টাকা নগদের সাথে যোগ হয়ে গেল। এরপরে পণ্যদ্রব্য, অর্থাৎ পণ্যদ্রব্য মানে ক্রয়। পণ্যদ্রব্য এনেছে সে 20,000 টাকা। প্রকৃত নগদ হলো 80,000 টাকা, নগদ 50,000 টাকা, ঋণের টাকা 30,000 টাকা, মোট হলো 80,000 টাকা। পণ্যদ্রব্য হলো 20,000 টাকা। যোগফল হলো 1 লক্ষ টাকা। এখান থেকে এটা যোগ হবে, ঋণটা বাদ যাবে। ঋণ হলো 30,000 টাকা। সুতরাং এটা হবে প্রারম্ভিক মূলধন হবে 70,000 টাকা। সুতরাং
প্রারম্ভিক মূলধন সমান 70,000 টাকা। আমি আবার বলছি, আমার নগদ হলো 50,000 টাকা, ঋণের টাকা 30,000 টাকা, মোট নগদ হলো 80,000 টাকা। আমার পণ্য দ্রব্য মানে ক্রয় হলো 20,000 টাকা, মোট হলো 1 লাখ টাকা। আমার ঋণ বাদ গেল 30,000 টাকা। আমার প্রারম্ভিক মূলধন হলো 70,000 টাকা। এটা হলো আমার করণীয় কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে জনাব মুশফিকের হিসাব বইতে জাবেদা দেখা দিতে হবে 4টা লেনদেনের তারিখ। আমি জাবেদাটা ঘর রাখলাম। তারিখ, হিসাব, শিরোনাম, যেহেতু আমার ব্যাখ্যা দিতে বলে নাই আমি ব্যাখ্যাটা লিখলাম না। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, টাকা, টাকা। সালটা হলো 2017। আমার প্রথম লেনদেনটা ছিল জানুয়ারি 12 তারিখ। জানুয়ারি 12 তারিখে এই লেনদেনটা হলো ভ্যাট সহ নগদে মাল ক্রয়। ভ্যাট সহ নগদে মাল ক্রয় অর্থাৎ নগদে মাল ক্রয় 34,500 টাকা। এটার মধ্যে ক্রয়ও আছে, ভ্যাটও আছে। আমার নগদান হিসাব ক্রেডিট হবে 34,500। এখান থেকে ভ্যাট চলতি হিসাব বের করবো আমি। 34,500 গুণ 115/15 বা 23/3। এটা হলো ভ্যাট উপাদান। তাহলে আমি নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ নগদে ক্রয় করলাম 34,500। এটার মধ্যে ভ্যাট আছে, ভ্যাটটা আমি বের করে নিলাম। 34,500 গুণ 115/15 বা 34,500 গুণ 23/3 হবে 4,500। 34,500 থেকে 4,500 গেলে তাহলে আমার এই টাকা থেকে যদি এই টাকাটা যায় তাহলে আমি এই টাকাটা পাবো, অর্থাৎ 30,000 টাকা পাবো। আমার এখানে নেট ক্রয় হলো 30,000 টাকা। 34,500 থেকে ভ্যাট বাদ দিলাম 4,500, বাকি রইল আমার 30,000 টাকা। এই 30,000 টাকা হলো ক্রয়। তাহলে আমার জাবেদাটা হলো ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, ভ্যাট চলতি হিসাব ডেবিট 4,500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 34,500 টাকা। আমার লেনদেনটা ছিল ভ্যাট সহ নগদে মাল ক্রয়। নগদান হিসাব ক্রেডিট টোটাল টাকা, এটার মধ্যে ভ্যাট আছে 4,500 টাকা, বাকি টাকাটা নিট ক্রয়। ক্রয় হলো 30,000 টাকা। এরপরে আমার জানুয়ারি 15 তারিখ বহি ফেরত 7,000 টাকা। বহি ফেরত মানে ক্রয় ফেরত। ক্রয়ের সাথে কাজ সম্পর্ক, পাওনাদার বা পদেয় হিসাবে সম্পর্ক। তাইলে আমার বহি ফেরত ক্রেডিট হবে, অথবা আমি ক্রয় ফেরত লিখতে পারি। এখানে বহি ফেরত হিসাব ক্রেডিট বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয়ের সাথে কাজ সম্পর্ক, পাওনাদারের সম্পর্ক, অর্থাৎ প্রদেয়ী হিসাব ডেবিট বা পাওনাদার হিসাব ডেবিট। তাহলে আমার জাবেদাটা হচ্ছে প্রদেয়ী হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট, অথবা পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকা কত? 7,000 টাকা। 7,000 টাকা। বহি ফেরতের আরেকটা নাম হলো ক্রয় ফেরত। জানুয়ারি 20 তারিখ কমিশন পাওয়া গেল। এই ক্ষেত্রে কমিশন যখন পাওয়া যায় তখন কমিশনটা আয় হয়। কমিশন আয় হিসাব ক্রেডিট। কিভাবে পাওয়া গেল? নগদে পাওয়া গেল। যদিও নগদে কথাটা উল্লেখ নাই, এটা উজ্জ আছে, আমি ধরে নেব এটা নগদে। নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে কমিশনটা আয়। তাহলে ওই আয়টা হবে কি? ক্রেডিট। আর নগদান হিসাব ডেবিট। 5,000 টাকা। 5,000 টাকা। 30 তারিখ রুবেলকে তার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদান করা হলো। অর্থাৎ এর আগেটা লেনদেন আছে 23 তারিখ।
রুবেলের নিকট থেকে নগদ পণ্য ক্রয় 15,000 টাকা, অর্থাৎ বাকি যে পণ্য ক্রয় 15,000 টাকা, রুবেল হিসাব বা পদয়ী হিসাব ও 15,000 টাকা পেত, ওকে আমরা পূর্ণ নিষ্পত্তিতে দিলাম 11,500 টাকা। দেওয়াটা হবে প্রদেয়ী হিসাব ডেবিট 15,000 টাকা, রুবেল যা পাবে তা, নগদ হিসাব ক্রেডিট 11,500 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে আমি 11,500 টাকা দিলাম। এই টাকা থেকে 15,000 টাকা থেকে 11,500 টাকা গেলে আমার এই 3,500 টাকা বের হবে। এটা হলো আমার প্রাপ্ত বার্তা হিসাব। পূর্ণ নিষ্পত্তিতে যখন টাকা পরিশোধ করা হয় তখন যে টাকাটা পাওয়া যায় সেটা হলো প্রাপ্ত বার্তা। রুবেল আমার থেকে পেত 15,000 টাকা, আমি তাকে নগদে দিলাম 11,500 টাকা, বাকি 3,500 টাকা হলো আমার প্রাপ্ত বার্তা। দেওয়াটা হলো প্রদেয়ী হিসাব ডেবিট 15,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 11,500 টাকা, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 3,500 টাকা। এই দুইটা যোগ করলে হবে 15,000 টাকা। আমার দেওয়াদার যোগফল হবে 61,500 টাকা, 61,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হলো আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে জনাব মুশফিকের টেবুলার ছকে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখানো হলো। অর্থাৎ আমার প্রদত্ত প্রশ্নে 4টা লেনদেন দেয়া আছে, এই 4টা লেনদেনকে আমি হিসাব সমীকরণে উপস্থাপন করব। হিসাব সমীকরণটা কি? সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা শর্ত। আমরা যদি ইংলিশে বলি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সম্পদ সমান দায় যোগ মালিকানা শর্ত। আমার এই প্রদত্ত 4টা লেনদেনে সম্পদ আছে 2টা, নগদ এবং আসবাবপত্র, দায় আছে পাওনাদার, আর মালিকানা শর্তের অংশে মূলধন আছে। এটা হলো আমার মন্তব্য, অর্থাৎ মূলধন করে টাকা বসলেই আমরা মন্তব্যের কলামে লিখব। 2017 জানুয়ারি 5 তামিমের নিকট নগদে মাল বিক্রয় 40,000 টাকা। নগদে মাল বিক্রি করলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়টা আয়টা মূলধনের অংশ, তাহলে আমরা জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট 40,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব হলে মূলধনের সাথে যোগ হবে। আমরা আগেই বলেছি যে মূলধনের কলামে বসলে আমরা মন্তব্যের কলামে লিখব। লেনদেনটা ছিল নগদে মাল বিক্রয়, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। একদিকে নগদ টাকা বাড়বে আর একদিকে আয় বাড়বে, আয় বাড়লে মূলধন বাড়বে। এটা হলো আমার 5 তারিখের লেনদেন। 8 তারিখে নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। অর্থাৎ আসবাবপত্র বাড়বে, নগদ টাকা কমে যাবে। 10,000 টাকা আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট হবে, অর্থাৎ ব্র্যাকেট হবে। নগদ টাকা যখন কমে যাবে তখন নেগেটিভ ফিগার হবে। জাবেদাটা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র বাড়বে, নগদান হিসাব কমবে। আসবাবপত্র পজিটিভ, নগদানটা নেগেটিভ। 23 তারিখ
রুবেলের নিকট হতে পণ্য ক্রয় 15,000 টাকা। যখন রুবেলের নামটা দেয়া আছে, নগদে বলে না, এটা ধারে। পণ্য ক্রয়, ক্রয় করলে ব্যয় হবে, ব্যয় হলে মূলধন কমে যাবে 15,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট বা রুবেল হিসাব ক্রেডিট। রুবেলের নিকট থেকে ধারে পণ্য ক্রয় যাবে হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয়ের কারণে মূলধন কমে যাবে, আর পাওনাদার হিসাব ক্রেডিট অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পাবে। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা ক্রয়টা ব্যয় বা ক্রয় লিখলে হবে, আমি এখানে ব্যয় লিখলাম। এরপরে 27 তারিখ ভাড়া প্রদান 12,000 টাকা। যাওয়া হবে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া একটা ব্যয়, ব্যয় কারণে মূলধন কমে যাবে। ভাড়া হিসাব ডেবিট, টাকা হলো 12,000 টাকা। ভাড়া হিসাব ডেবিট, মূলধন কমবে। নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকাও কমে যাবে। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া প্রদান, ভাড়ার কারণে মূলধন কমে যাবে 12,000 টাকা। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকাও কমবে, এটা ব্যয়। আমি যদি নগদের এই কলমটা আমার 4টা লেনদেনের শেষ, নগদের কলমটা যোগ করলে হবে উদ্বৃত্তের ঘরে হবে আমার এখানে 18,000 টাকা। আদ্রপত্র 10,000 টাকা। পাওনাদার 15,000 টাকা। আমার মূলধন হবে 13,000 টাকা, যোগ বিয়োগ করলে হবে 13,000 টাকা। নগদ হবে 18,000 টাকা, আদ্রপত্র হবে 10,000 টাকা, পাওনাদার হলো 15,000 টাকা, আর মূলধন হলো 13,000 টাকা। 18,000 10,000 যোগ করলে হবে আমার 28,000 টাকা। আমি ক্লোজ করে দিলাম। 15,000 আর 13,000 যোগ করলে হবে আমার 28,000 টাকা। আমার সমীকরণের দুই পাশ মিলে গেল। সম্পদের পাশ হলো 28,000 টাকা, দায়ের পাশ হলো 28,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লেনদেনগুলো আরেকবার বলছি তোমাদের সুবিধার জন্য। করণীয় গয়ে এই 4টা লেনদেন 5 তারিখ, 8 তারিখ, 23 তারিখ, 27 তারিখ 4টা লেনদেনকে আমি হিসাব সমীকরণ উপস্থাপন করব। আমার 4টা লেনদেনের 2টা সম্পদ আছে, একটা নগদ আদ্রপত্র, 2টা দায় পাওনাদার আর মূলধন। মূলধন সবসময় থাকবে, আর পাওনাদার। আমার 5 তারিখে লেনদেনটা ছিল নগদে মাল বিক্রয় 40,000 টাকা, তামিমের নিকট। মাল বিক্রি করলে আয় হয়, আয় হলে মূলধন বাড়ে, এদিকে নগদ টাকাও বাড়ে। যাবাদাটা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা বাড়বে, এদিকে বিক্রয়ের কারণে মূলধন বাড়বে। 5 তারিখ শেষ। এবার 8 তারিখ নগদে আদ্রপত্র ক্রয়। আমি যদি আলাদা করি, আদ্রপত্র ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ আদ্রপত্র বাড়বে, নগদান কমবে। আদ্রপত্র 10,000 টাকা বাড়বে, নগদ 10,000 টাকা কমবে। 23 তারিখে লেনদেনটা ছিল রুবেলের নিকট হতে পণ্য ক্রয় 15,000 টাকা, অর্থাৎ ধারে ক্রয়।
ক্রয় করলে মূলধন কমবে, এমনি জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট বা পদেয় হিসাব ক্রেডিট। ক্রয়ের কারণে মূলধন কমবে আর পাওনাদার বাড়বে। 15,000 টাকা মূলধন কমলো আর পাওনাদার 15,000 টাকা বাড়লো। যেহেতু এটা ক্রয়, আমি এখানে বন্ধকের কলামে ব্যয় লিখলাম। ক্রয় লিখলেও হবে, এখানে বিক্রয় লিখলেও হবে। 27 তারিখ আমার লেনদেনটা ছিল ভাড়া প্রদান 12,000 টাকা। দেওয়াদাটা হবে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া একটা ফের ব্যয়, ব্যয়ের কারণে মূলধন কমবে। নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকাও কমবে 12,000 টাকা। মূলধন কমবে 12,000 টাকা, নগদ কমবে 12,000 টাকা। আমার 4টা লেনদেনের পোস্টিং শেষ। আমি নগদের টাকাটা যোগ করলে উদ্বৃত্ত পাবো, অর্থাৎ ব্যালেন্স পাবো 18,000 টাকা, আগ্রপত্র পাবো 10,000 টাকা, পাওনাদার পাবো 15,000 টাকা, মূলধন যোগ বিয়োগ করলে পাবো আমি 13,000 টাকা। আমার উদ্বৃত্তের 2টা ঘর, 18,000 10,000 যোগ করলে হবে 28,000 টাকা, 15,000 13,000 যোগ করলে হবে 28,000 টাকা। অর্থাৎ আমার সমীকরণের 2 পাশ মিলে গেল। এর দ্বারা আমি বুঝতে পারলাম যে আমার এই 4টা লেনদেন হিসাব সমীকরণের উপস্থাপন সঠিক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমার করণীয় বইয়ের উত্তর। আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরো কিছু তত্ত্বীয় প্রশ্ন নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।